আমাদের পুলিশ বাহিনী সে পুরনো পদ্ধতি হাঁটছেন কেন? এটা অনেক বড় একটি প্রশ্ন। পুরনো পদ্ধতি বলতে আমি যে কথাটি বলতে যাচ্ছি সে কথাটি হলো যে আওয়ামী লীগ সরকার যেভাবে আমাদের বিরোধী দল বা ভিন্ন মতের লোকদের উপর মামলা করতেন, গুজবি বা গায়েবি যেসব মামলা করতেন, যদিও এখন গায়েবীও না, তো গুজবি যাই হোক, সেই পদ্ধতিতে মামলাগুলো কেন করা হচ্ছে? এই মামলাগুলো করে কি এই ছাত্র আন্দোলনের যে ফসল, এই ফসলকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে না? এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, এরকম দুর্বল ভাবে মামলা করে কি আইনের ফাঁক পুকুর দিয়ে এই অপরাধীদেরকে বের করে দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে না তো? এই দুইটি প্রশ্ন রেখেই আমি আজকের এই আলোচনাটা শুরু করতে চাচ্ছি। আমরা দেখেছি সালমান এফ রহমানকে, আনিসুল রহমানকে বা আনিসুল হক আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী সহ অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। যদি দেখি সর্বশেষ গত 3 দিন আগে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে সাংবাদিক দম্পতিকে। সবগুলোই একই স্টাইলে মামলা, হত্যা মামলা। তাদের বিরুদ্ধে তো নির্দিষ্ট আরো অনেক অভিযোগ আছে। তাহলে এই যে মামলাগুলো করা হচ্ছে, এই মামলাগুলো মেরিট কি? এই মামলাগুলো কি পরবর্তীতে বিচারালয়ে টিকবে? এগুলো তো টিকার কোনো কথা না। সুনির্দিষ্ট ভাবে বক্তব্য আছে, তাদের তাদের কর্মকাণ্ড আছে, সেগুলো দেখে দেখে মামলা করা হচ্ছে না কেন? সেগুলো দেখে দেখে মামলা করা, কারণ মামলাগুলো করছে কারা? পুলিশ। আমি পুলিশদের প্রতি আমি অবজ্ঞা করছি বিষয়টা এমন নয়। তো পুলিশ দিয়ে মামলা করা হচ্ছে, এই পুলিশে মামলার তদন্তকারী, এই পুলিশ তো সেই পুলিশেই, নাকি পুলিশ চেঞ্জ হয়ে গেছে? না, চেঞ্জ তো হয় নাই। তাহলে তাদেরকে দিয়ে কেন মামলা করা হচ্ছে এবং তারাই কেন তদন্তকারী থাকবেন? বুঝলাম না। এবং মামলার ধরনগুলো সেই আওয়ামী লীগের ধরন কেন? পৃথক পৃথক ভাবে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের, যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ আনা হোক। প্রত্যেকটা মামলা সুনির্দিষ্ট অভিযোগ আনা হোক, আনা পর তাদের বিরুদ্ধে ওইভাবে মামলাগুলো হোক। তা না করে এই সেই পুরনো স্টাইলে আপনারা মামলা করছেন। আর এই যে পুলিশ, এই যে তদন্ত করবে, পুলিশ কেন? এখানে কি অন্য কেউ তদন্তকারী থাকতে পারেন না? অন্যরা এখানে তো একজন আইনজীবীকে রাখা যায়, একজন সাংবাদিক রাখা যায়, কিংবা যে ভিকটিম পরিবার সে পরিবার একজন সদস্য রাখা যায়, এখানে পিবিআই থেকে রাখা যায়, পুলিশের লোকজনও থাকতে পারেন, তাই না? এইভাবেই তো একটি কমিটি গঠন করে এই মামলাগুলো তদন্ত করা যায় এবং মামলাগুলো দায়ের করা যায়। তা না হলে তো মামলাগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। এই প্রশ্নবিদ্ধ কেন করছেন আপনারা? তাদেরকে কি সুযোগ দেওয়ার জন্য, যাতে পরবর্তীতে তারা বের হয়ে যেতে পারেন, বের হয়ে আবার সেই মাথা গজিয়ে উঠতে পারেন? ওটা সুযোগ করে দিচ্ছেন না তো। আমি একটু বিষয়টা দেখবো কাগজ থেকে। যেমন সরকার পতনের পর তার মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে নানা মামলা হচ্ছে। এসব মামলা প্রসঙ্গে আইনজীবী সারা হোসেন বলেছেন, এগুলো টিকবে না এবং প্রথম ধাপ পার হতে পারবে না। ছাত্র আন্দোলনের ফসলকে প্রশ্নবিদ্ধ করছে মামলাগুলো। তিনি গতকাল শনিবার সিভিল রিফর্ম ফ্রন্ট বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত এক নাগরিক সংলাপে সারা হোসেন একথা বলেন। রাজধানীর কাউরান বাজারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের কার্যালয়ে সংলাপের আয়োজন করা হয়। সারা হোসেন বলেন, এই মামলা কি পুলিশ করছে? সৎভাবে করছে? বুঝে করছে? তিনি বলেন, মামলার এজাহার খুব যারা জায়গানো। বিষয়টা খেয়াল করবেন, কতগুলো প্রশ্ন। ব্রিটিশ আমলের মানহানি আইনে এখনো মামলা হচ্ছে এবং কিছুদিন ধরে তা আবার দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন এই আইনজীবী। তিনি বলেন, নতুন স্বাধীনতা ব্রিটিশ আমলের আইন টেনে আনা হচ্ছে, এটা দুঃখজনক। সত্যি তো এটা দুঃখজনক। এই নতুন স্বাধীন দেশে আপনি ব্রিটিশ আমলে আইনে আনতেছেন, আইনে মামলা করতেছেন, এটা তো সত্যি। তিনি আরো বলেন, মন্ত্রী ও সংসদ সদস্যদের রিমান্ডে নিয়ে কি হচ্ছে, কে কি বলছে, সেসব বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। আচ্ছা, এটা কিভাবে উঠে আসে? আমরা প্রতিদিন দেখি যুগান্তর এগুলো নিয়ে ছাপতেছে। আমি যুগান্তরের কথাই বললাম, প্রত্যেক দিন দেখছি আমরা যুগান্তর ডিবি কি জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করছে না, সালমান কি জিজ্ঞেস করছে, কিংবা ওই যে মেজর জেনারেল জিয়াকে কি জিজ্ঞেস করছেন, কিংবা পলকে কি জিজ্ঞেস করছেন, আনিসরে কি জিজ্ঞেস করছেন, সেইগুলো সব প্রকাশ পাচ্ছে। কেন প্রকাশ পাবে? এটা তো প্রকাশ পাওয়ার কথা না। এ প্রসঙ্গে সারা হোসেন বলেন যে 15 বছর ধরে রিমান্ডে কি কথা হয়েছে তা সূত্র দিয়ে গণমাধ্যমে আসছে। রিমান্ডে কি বলা হয়েছে বা না হয়েছে তা কিন্তু কেউ জানে না, কিন্তু গণমাধ্যমে তা প্রকাশ হচ্ছে। এটার জন্য কাউকে জবাবদিহি করা হয়নি। রিমান্ডের বক্তব্য এভাবে প্রকাশ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। আইনকে নিজের মতো চলতে দিন, তিনি বলেছেন। অনেক খুব রাগ আছে, আপনারা এটা ফেস বা মুখোমুখি করেছেন বলে অন্য কাউকে এটার মধ্য নেবেন না। আমি যে কথাটা প্রথমে বলেছি তিনি একই কথাটা বলছেন। কোটা সংস্কার আন্দোলন ছাত্র জনতার অভ্যুত্থান অন্তত
80 শিশু নিহত হয়েছেন জানিয়ে সারা হোসেন বলেন, এই শিশুদের নিহত হওয়ার ভিডিও ফুটেজ যদি কারো কাছে থাকে সেগুলো সংগ্রহ করে মামলা সাক্ষ্য প্রমাণ হিসেবে এগুতে হবে। আদালতকে সুযোগ দিতে হবে ঘুরে দাঁড়ানোর জন্য। পাশাপাশি দ্রুত বিচার আইন ছাড়া এই অবতার নিহত ব্যক্তিদের বিচারিক মামলা কার্যক্রম যেন সঙ্গে সঙ্গে পরিচালনা যেন আদালত থেকে নির্দেশ আসতে পারে, তাহলে নিঃশ্বাস ফেলা যাবে এবং দেশ গঠনের কাজে নামা যাবে। শুধু এই শিশুদের নয়, যতগুলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, হয়তো আমরা সব হত্যাকাণ্ডের পাবো না, তবে অন্তত 90% হত্যাকাণ্ডের ঘটনা আমরা ভিডিও ফুটেজ কিন্তু আমরা পাবো বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম, সেটা ফেসবুক বলেন, আপনি ইউটিউব বলেন, সবগুলো কিন্তু চলে আসছে। আপনি দেখবেন ঢাকা সহ এখন মফস্বল এলাকায় তো সিসি ক্যামেরা আছে। একদিকে যেমন মোবাইলেও এগুলা তোলা হয়েছে, ভিডিও ধারণ করা হয়েছে বা ছবি তোলা হয়েছে, অন্যদিকে সিসি ক্যামেরাও সেগুলো ধারণ করা হয়েছে। সেইগুলো আপনারা নেন, আপনারা নিয়ে সেইগুলোকে যাচাই বাছাই করে প্রমাণ করে একদম সুনির্দিষ্টভাবে অভিযোগগুলো করেন। অভিযোগগুলো সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করুন। তদন্ত করে তাদের বিরুদ্ধে আপনারা এই মামলাগুলোর চার্জশিট দেওয়া উচিত। তা না করে আপনারা যদি সেই পুরনো স্টাইলে হাসিনার আমলের যে স্টাইল, সেই স্টাইলটাকে অনুসরণ করেন, তাহলে কি মামলাগুলো টিকবে? টিকবে না। এরা তো বের হয়ে যাবে। বের হয়ে গিয়ে তারপর কি করবে? তো পুলিশের তো এই বিষয়টা তো বোঝা উচিত। আর পুলিশ কার নির্দেশে পুলিশ সেবা করতে, সেটাও তো একটা বিষয়। আমি জানি না এই ব্যাপারে। তো এখানে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, তিনি তো খুব একজন দক্ষ মানুষ, তিনি খুব বিজ্ঞ মানুষ। তিনি নিজেও একটি মামলা, মানে অনেক বড় একটি গণহত্যার তদন্ত কর্মকর্তা ছিলেন। যে বিডিআর বিদ্রোহ হয়েছিল, সেই বিডিআর বিদ্রোহ তো বর্তমান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা মিস্টার চৌধুরী তো সেই বিদ্রোহের প্রধানিয়া ছিলেন, তদন্তকারী কর্মকর্তা ছিলেন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি দায়িত্বে আছেন। তো তিনি তো জানেন, যদিও সেই বিডিআর বিদ্রোহের যে তদন্ত প্রতিবেদন শেখ হাসিনার কারণে আলুর মুখ দেখেনি, কিন্তু তিনি তো সঠিকটাই তদন্ত করেছিলেন বলেই তো আলুর মুখ দেখেননি। তাহলে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব চৌধুরী, তিনি কি জানেন না কিভাবে আসলে তদন্ত করতে? তিনি তো জানেন। তাহলে আপনি তো একটা নির্দেশনা দিলেই পারেন যে তোমরা ভাই এইভাবে করো। পুলিশকে বলতে পারেন যে ভাই আপনারা এইভাবে করেন, আপনারা যে ফর্মুলা মামলা করছেন এই ফর্মুলা মামলা করবেন না। এই ফর্মুলা যদি মামলা হয় তাহলে সেই মামলাগুলো টিকবে না। আপনি তো ভালো লও জানেন আমার জানা মতে। সুতরাং এটা উচিত এখনই অতি দ্রুত এই মামলাগুলো যাতে মেরিট থাকে সেইভাবে করা উচিত। মামলাগুলো ফুটফাট করে এভাবে করা উচিত না। এভাবে কাউকে গ্রেপ্তার দেখানো উচিত না। সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে নীলক্ষেতের একটি হত্যাকাণ্ডের ঘটনা, কিন্তু কেন? সালমান এফ রহমানের শেয়ার বাজার দিয়ে ধরলেই তো তাকে ধরা যায়। শেয়ার বাজারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যারা পথে বসেছেন, যেসব ব্যক্তিরা বিনিয়োগকারীরা, সেসব ব্যক্তিদের মধ্যে অনেকেই আত্মহত্যা পর্যন্ত করেছেন। সেই আত্মহত্যার পরিচালনাকারী এবং অর্থ আত্মসাৎকারী এবং বিদেশে টাকা পাচারকারী এই সালমান এফ রহমানের বিরুদ্ধে 3টা অভিযোগ আনলে তো সালমান এফ রহমান সুন্দরভাবেই আদালতের মুখোমুখি করা যায়, আইনের মুখোমুখি করা যায় এবং তার সুনির্দিষ্টভাবেই তার বিষয়ে বা তার বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করা যাবে। ঠিক এরকম তো আইনমন্ত্রীও আছেন, তাই না? এই যে আইসিটি মন্ত্রী পলক কি বললো রিমান্ডে গিয়ে? সেটা প্রকাশ পাচ্ছে যে আমি কিছু জানতাম না, আমি কিছুই করি নাই, যা করা শেখ হাসিনা করেছে এবং যা করার ওই যে গ্রেপ্তারকৃত আর কুখ্যাত আয়নাগরের কারিগর জেনারেল জিয়া করেছে, মেজর জেনারেল জিয়া করেছে। কেন ভাই, তোমার কি দায়িত্ব ছিল? তার তো দায়িত্ব ছিল। এই যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, ইন্টারনেট বন্ধ করে দিয়ে যে বাংলাদেশে এই ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, জনতাকে হত্যা করা হয়েছে, এটার মধ্যে কি পলক দায়ী না? তাকে তো সুনির্দিষ্টভাবেই দায়ী করা যায়। এছাড়া আইসিটি মন্ত্রণালয় দেখুন, আইসিটি মন্ত্রণালয় কত হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, সেগুলোকে ধরুন, সুনির্দিষ্টভাবে ধরুন। কিন্তু আপনারা যেভাবে চলছেন, আসলেই এই যে ছাত্র আন্দোলনের যে ফসল, এই ফসলকে আপনারা প্রশ্নবিদ্ধ করছেন। এবং শুধু তাই নয়, আপনারা সম্ভবত কেউ হয়তো চেয়ে থাকতে পারেন যে আইনের ফাঁক ফুকর দিয়ে এই লোকগুলো, অপরাধীগুলো পরবর্তী বের হয়ে যাক, যেহেতু এইগুলো আদালতে গিয়ে টিকবে না মামলাগুলো। সুতরাং সুনির্দিষ্ট অভিযোগ এবং মেরিট দিয়ে মামলাগুলো তৈরি করুন। আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।